হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেমিস্টার 4 এর অ্যানালাইসিসের সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম হলো রিমান ইন্টিগ্রাল বা রিমান ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করব। এই জায়গাটা লাইটের একটু প্রবলেম হবে, আমি বলে দিচ্ছি এখানটা কি আছে। সেম 4 কোর্স 8 ইউনিট 1। তো রিমান ইন্টিগ্রেশন এটা দিয়ে আমাদের এই পুরো কোর্স 8টা স্টার্ট হচ্ছে। এটার উপরে বেস করে আমাদের পরে বেশ কয়েকটা জায়গায়, মানে এই চ্যাপ্টারটা দিয়ে এই কারণে স্টার্ট হয়েছে, রিমান ইন্টিগ্রেশনটা ভালো করে শিখতে পারলে ইমপ্রপার ইন্টিগ্রালের বেশ কিছু জায়গায় রিমানের অ্যাপ্লিকেশন রয়েছে। তারপরে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, পরপর যা রয়েছে ম্যাক্সিমাম জায়গায় এই চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। একটা কথা তোদের বলে রাখি এটা শুরু করার আগে, এই সেমিস্টারের সব থেকে ইন্টারেস্টিং যে জায়গা, যেটা সব থেকে বেশি তোরা ইন্টারেস্ট পাবি, যেখান থেকে তোরা অ্যানালাইসিসটা আরো বেশি ভিজুয়ালাইজ করতে পারবি, সেই চ্যাপ্টারটার নাম হলো রিমান ইন্টিগ্রেশন। এই রিমান ইন্টিগ্রাল চ্যাপ্টারটার এতটাই ইন্টারেস্টিং, পুরো প্রতিটা থিওরেম, ইচ অ্যান্ড এভরি থিওরি তোরা পিকচার দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবি। ঠান্ডা মাথায় ভাবলে একটা সময় পরে মনে হবে যে জিনিসটা আমি চাইলে প্রতিটা প্রবলেম, প্রতিটা থিওরেম, প্রতিটা থিওরি পিকচারে ভিজুয়ালাইজ করতে পারি। এটা কিন্তু আমি সেইভাবে তোদেরকে পড়াবো, এই প্রমিসটা আগাম করে রাখি। ইন্টারেস্ট পাবি, সাবজেক্ট শিখতে পারবি, আর ডেপথ তৈরি করতে পারবো, ডেপথ তৈরি করিয়ে দেব, এই গ্যারান্টি দিয়ে আমি চ্যাপ্টারটা প্রথমে শুরু করতে যাচ্ছি। তো সবার আগে একটা কথা আমি আগে বলে নিই, একদম এলিমেন্টারি ক্যালকুলাসে আমরা প্রথম সবার আগে ক্যালকুলাস বলতে কি বুঝি? ডিফারেন্সিয়েশন বুঝি। তো ডিফারেন্সিয়েশনের একদম প্রথম কনসেপ্ট কি? ডিফারেন্সিয়েশন আর ট্যানজেন্ট দুটো ওয়ার্ড, ডিফারেন্সিয়েশন আর ট্যানজেন্ট দুটো ইন্টার রিলেটেড। কিরকম ভাবে ইন্টার রিলেটেড দেখ, সাপোজ ধর একটা কার্ভের এটা ধরি একটা কার্ভ, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম। ট্যানজেন্টটা পজিটিভ এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সাই, তার ট্যান চাপালে ট্যান সাই হয় আমার কি ডিওয়াই ডিএক্স, যদি কার্ভটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়। ওয়াই ডিপেন্ড করে আছে আপন এক্স, ওয়াই ডিপেন্ড করে আছে আপন এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কিন্তু ট্যানজেন্ট, ট্যানজেন্টের স্লোপ। তো ট্যানজেন্ট আর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন তারা কিন্তু ইন্টার রিলেটেড। ডিফারেন্সিয়েশন আমরা শেখার পরে তারপরে আসে তার বড় ভাই ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রথমে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু আমি এখানে খুব শর্টে কোন কোন ম্যাথমেটিশিয়ানের কন্ট্রিবিউশন রয়েছে, কিভাবে আমাদের ইন্টিগ্রেশনটা ধীরে 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 ইন্টিগ্রেশনটা রিভলিউশন হলো, সেটা একটু খুব শর্টে বলে দেওয়ার পরে আমি মেন সাবজেক্টে ঢুকবো। তোরা অলরেডি কিন্তু ইন্টিগ্রেশন ডেফিনিট হোক, ইনডেফিনিট ইন্টিগ্রাল হোক 12 স্ট্যান্ডার্ডে করে এসছিস। 12 স্ট্যান্ডার্ডে তোরা ইন্টিগ্রেশন গুলো কিন্তু করে এসছিস অলরেডি। তো তার মধ্যে তোরা যেটা করছিস যে ওই দেখবি একটা ফর্মুলা তোরা 12 স্ট্যান্ডার্ডে করতিস, সেটা হলো যে ইন্টিগ্রেশন a টু b fx dx। প্রথম কথা বলতো, এটা যদি আমি জিওমেট্রিক্যাল মিনিং বলতে চাই, এটা জিওমেট্রিক্যাল মিনিং কি? এটার তোরা এরিয়া করেছিস ফার্স্ট সেমিস্টারে, তোরা এরিয়া করেছিস। এটা হলো এরিয়া, ধরি কার্ভটা এরকম, x ইকুয়াল টু a লাইন, x ইকুয়াল টু b লাইন, y ইকুয়াল টু fx কার্ভ দিয়ে বাউন্ডেড যে এরিয়া, এই যে এরিয়া তার ভ্যালুটা হলো আমার এটা হলো এরিয়া আন্ডার দ্য কার্ভ y ইকুয়াল টু fx। এইটাই ডেফিনিট ইন্টিগ্রালটার মিনিংটা হলো area under the curve y equal to fx bounded by the lines x equal to a and x equal to b and dx আছে বলে x axis। তাহলে x equal to a line, x equal to b line, y equal to fx curve আর dx আছে বলে আমার x axis। স্যার যদি ইন্টিগ্রেশন c to d fy dy হতো তাহলে স্যার, তাহলে তখন আমি এইভাবে নিতাম, এটা ধরি y equal to c line, y equal to d line, x equal to f of y কার্ভ আর ডিওয়াই তার করসপন্ডিং ওয়াই অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড যে এরিয়াটা, তার যা ভ্যালু এই ডেফিনিট ইন্টিগ্রালটার সেম ভ্যালু। তো তোরা 12 স্ট্যান্ডার্ডের ডেফিনেশন, লিমিট সামের ডেফিনেশন দিয়ে একটা তোরা করেছিলিস, লিম
h tends to 0 summation r equal to 1 to n h f of f plus r h। আমি ছোট্ট করে কিভাবে আসে জিনিসটা একটু বলে দেবো আজকে। এটা তোরা করেছিস 12 স্ট্যান্ডার্ডে করেছিস ফর্মুলা দিয়ে, লিমিট সামের ফর্মুলা থেকে তোরা এই ইন্টিগ্রেশন গুলোর ভ্যালু তোরা বার করেছিস অলরেডি, যেখানে a প্লাস আর এইচ ইকুয়াল টু আমার হলো আপার লিমিট বি, এটাকে বলা হয় লোয়ার লিমিট বা লিমিট ইনফেরিয়ার, বিটাকে বলা হয় আপার লিমিট বা লিমিট সুপেরিয়ার, লিমিট ইনফেরিয়ার লিমিট সুপেরিয়ার। ওকে, তো আমরা মেনলি যেটা এইটা প্রথমে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে বলা হয় নিউটনিয়ান ফর্মুলা। স্যার আইজ্যাক নিউটন এই ফর্মুলাটা প্রথম ইনভেন্ট করে, কেউ কেউ এটাকে কসিস ফর্মুলা বলে। তো মেনলি এটা স্যার আইজ্যাক নিউটন ইন 1660 সালে এই একটা কনসেপ্ট প্রথম কিন্তু ইনভেন্ট করে। ট্যানজেন্ট আর ডিফারেন্সিয়েশন আমি বলেছি ইন্টার রিলেটেড। আচ্ছা, তোরা নিশ্চয়ই জানিস কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা পাবো, সেই ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আগের ফাংশনটা ব্যাক করা হয়। তো কোন একটা ফাংশনে আমরা এরকম নিয়ে বলে থাকি কেউ কেউ, তোকে না মেরে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেট করে দেবো, বা তোকে না মেরে ইন্টিগ্রেট করে ডিফারেন্সিয়েশন করে দেবো। তার মানে কি, ধর সাইন এক্স ডেরিভেটিভ করলে কত হবে cos x, cos x ইন্টিগ্রেশন করলে কি হবে sin x, মানে আগের জায়গায় থাকবে। যে আমি যেটা আমরা স্টুডেন্ট অবস্থায় বলতাম, তোকে না মেরে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করে দেবো, বা তোকে মেরে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করে দেবো, মানে কি আগের জায়গায় ফিরে আসবে। মানে ডিফারেন্সিয়েশনের ইনভার্সটা হলো ইন্টিগ্রেশন, এটাকে আমরা বলি অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ যখন আমাদের এই কি বলে মেথড অফ ইনভার্স ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট থেকে ইনভার্স ট্যানজেন্ট, ডেরিভেটিভ থেকে ইনভার্সের যেটাকে আমরা বলি অ্যান্টি ডেরিভেটিভ, সেখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের প্রথম কনসেপ্টটা স্টার্ট হয়। স্যার আইজ্যাক নিউটন 1660 সালে ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্টটা ওখানে নিয়ে মাজা ঘষা করছিল, বেশ কিছু কনসেপ্ট ওখানে তৈরি করছিল। ঠিক সেই সময়ে আইজ্যাক নিউটন হলো ইংলিশ ম্যাথামেটিশিয়ান, জার্মান ম্যাথামেটিশিয়ান লিবনিজ। এটা বার্থ ইয়ার, এটা ডেথ ইয়ার, জন্মসাল মৃত্যু সাল, এটা প্রত্যেকটারই তাই। 1680 সালে মানে ঠিক 20 বছর পরে ও সেম কনসেপ্টটা আবার তৈরি করে। কিন্তু এটা কি স্যার আইজ্যাক নিউটনের ছিল মেথড অফ ইনভার্স ট্যানজেন্ট, এর হচ্ছে এটাও এরিয়া বার করার কিন্তু একটা কনসেপ্ট। মেথড অফ ইনভার্স ট্যানজেন্ট এটা এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া বার করার একটা কনসেপ্ট। এও এরিয়া বার করার আরেকটা কনসেপ্ট করে মেথড অফ ফাইন্ডিং ট্যানজেন্ট লাইন্স। দুজনই সেম টার্গেট, সেম কাজই করতে চাই। কিন্তু গটফ্রেড লিবনিজ জানতোই না যে নিউটন এই সেম কাজটাই করছে। তো মোটামুটি দেখা যায় দুজনে সেম টাইপের কাজই করে, কিন্তু ওরা একটা জায়গায় বাউন্ডেড ছিল। এই যে নিউটন, এই ইন্টিগ্রাল গুলোকে আমরা এই ফর্মুলা দিয়ে যেগুলো করব সেগুলোকে বলা হয় নিউটোনিয়ান ইন্টিগ্রাল। নিউটোনিয়ান ইন্টিগ্রালস এর বেশ কিছু ড্রব্যাকস ছিল, মেইনলি 3টে ড্রব্যাক আমি বলি। প্রথম কথা হলো, এটার ফিগারটা যখন ড্র করব আমি এটা খুব ছোট করে স্ট্যাবলিশ করে দেখাবো। প্রথম যে রিজনটা ছিল সেটা হলো কার্ভ গুলোকে কন্টিনিউয়াস কার্ভ হতে হবে, কন্টিনিউয়াস কার্ভ ছাড়া কিন্তু কাজ করা যাবে না। নিউটোনিয়ান ইন্টিগ্রাল কন্টিনিউয়াস কার্ভের উপরে, নিউটোনিয়ান ইন্টিগ্রাল যেটা ধর 12 স্ট্যান্ডার্ডে করেছিস, তোরা তো প্রবলেম পেতিস, ফটাফট অঙ্ক করে দিতিস যে তোদের ধর ইন্টিগ্রেশন a to b fx dx, এটা কখন পসিবল, কখন করা যাবে। এই ইন্টিগ্রেশন a to b, এই লিমিটটা লোয়ার লিমিট আপার লিমিট ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল হতে হতো। ওকে, যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করতাম সেই ফাংশনটাকে কিন্তু কি হতে হবে, ফাংশনটাকে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। তো কন্টিনিউয়াস হতে হবে ফাংশনটা, সেই সঙ্গে সঙ্গে আমার ক্লোজ বাউন্ডেড ইন্টারভাল হতে হবে। আর এই ফর্মুলাটা এস্টাবলিশ করার সময়, ফর্মুলাটা আমি যখন তৈরি করব তখন দেখবি ফর্মুলা তৈরি করার সময় আমার এই ইন্টারভাল এবি কে কিছু পার্টে ব্রেক করে নিতে হবে। ওই কিছু পোর্শনে ব্রেক করে নেওয়ার সময় ইকুয়াল স্পেসিং নিতে হয়, ইকুয়াল স্পেসিং নিতে হয়। 3টে ড্রব্যাকস
রয়ে গেল ওখানটায়, যে ড্রব্যাকস গুলোর মধ্যে কিছুটা আর ইন্ট্রিগাল, রিমান ইন্ট্রিগালকে, এই রিমান ইন্ট্রিগালকে শর্টে বলা হয় আর ইন্ট্রিগাল, আর ইন্ট্রিগালে এসে কিছুটা সলভ হয়। ম্যাথমেটিশিয়ান, জার্মান ম্যাথমেটিশিয়ান জিএফবি রিমান, গটফ্রেড নয়, সরি ওটা গটফ্রেড নয়, ম্যাথমেটিশিয়ান গুলোর নামগুলো বলাটা খুব চাপের। জর্জ ফ্রেডরিক বার্নহার্ড রিমান 1854 সালে 1854 একটা সুন্দর কনসেপ্ট দেয়। আগের কনসেপ্ট গুলো ইন্টিগ্রেশন করতে হলে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট প্রয়োজন হতো। রিমানের কনসেপ্টটা ছিল অ্যাপ্রক্সিমেশন বেসটা কি সেটা আমি পরে আসছি। রিমানের কনসেপশনটা এরকম ছিল, দেখ প্রথম কথা হলো এর সব থেকে বড় ড্রব্যাক নিউটনিয়ান ইন্টিগ্রালে যেটা ছিল কন্টিনিউয়াস ফাংশন ছাড়া কাজ করা যাবে না। রিমান এসে বলল যে কন্টিনিউয়াস ফাংশন হলে তো হবেই, রিমানের থিওরি, যেটা একটা খুব সুন্দর কনসেপ্ট যেটা আমরা শিখবো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই, যে শুধু কন্টিনিউয়াস ফাংশন কেন, অনেকগুলো ডিসকন্টিনিউয়াস ফাংশনকেও রিমান ইন্টিগ্রেশন করা যাবে। দেখ কখন কোন একটা কনসেপ্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হবে বলতো? কোন একটা কনসেপ্টকে আমরা কখন ওয়াইডলি অ্যাকসেপ্ট করতে পারবো? আমরা তো জানি না কখন কোন ফাংশন আমাদের সামনে চলে আসবে, আমাদের তো কোনো আইডিয়া নেই। বলে যদি থিওরিটা এরকম একটা জেনারেল থিওরি পাই, যে থিওরিটা নিজেকে বা ফাংশনগুলো একটা বাউন্ডারির মধ্যে থাকবে না, বড় এরিয়ায় কাজ করতে পারবে। ওই বড় এরিয়ায় কাজ করার জন্য কন্টিনিউয়াস ফাংশন, মানে এটা এরকম কিন্তু আমি একদমই বলছি না রিমান সব ডিসকন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেবিলিটি সম্বন্ধে আইডিয়া দেয়। মেজর ফাংশন, মেজর পোর্শন, ম্যাক্সিমাম বা বেশ কিছু বা পার্টিকুলার টাইপ ডিসকন্টিনিউয়াস ফাংশন, যেগুলো ধর একটা ফাংশন গিভেন ইন্টারভ্যালে ফাইনিট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট রয়েছে, যে ফাইনিট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকে তাহলে রিমান বলতে সেটা অলওয়েজ ইন্টিগ্রেবল। যদি ইনফাইনিট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকে, অসংখ্য ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকে, ওই অসংখ্য ইনফাইনিট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্টস এর কালেকশনের সেটটার যে ডিরাইভড সেট সেটা যদি ফাইনিট হয়, কি বললাম, ধর একটা গিভেন ফাংশন তার অসংখ্য ইনফাইনাইট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হচ্ছে, ওই ইনফাইনিট খানা ডিসকন্টিনিউয়াস পয়েন্টস এর কালেকশনের সেটটা ডিরাইভড সেট মানে লিমিট পয়েন্টেজের সেট, সেটা যদি ফাইনিট হয় রিমান বলছে তবুও ইন্টিগ্রেবল হবে। ফলে অনেক ভালো ভালো রেজাল্ট আমরা রিমান ইন্টিগ্রাল থেকে পাবো। ঠিক প্যারালালি, মানে এটা ধর প্রায় 200 বছর পরে, নিউটনিয়ান ইন্টিগ্রালের প্রায় 200 বছর পরে রিমান ইন্টিগ্রাল তৈরি হলো। ঠিক প্যারালালি দেখ প্রায় 19-20 বছরের 20-21 বছরের ডিফারেন্সে ডারবাক্স আর একটা নতুন কাজ করে। ডারবাক্স কি করলো? ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ডারবাক কি করলো, রিমান যে কাজটা করেছে ও আবার নিজের মতো করেও জানতো না ও কি কাজ করছে না করছে, ও নিজের মতো করে ঠিক 21 বছর পরে রিমান ইন্টিগ্রালের যে কনসেপ্ট, যে থিওরি, যে আউটপুট, সেটাই ডারবাক্স ও নিজে সেম আউটপুট দেয়, সেম টাইপের আউটপুট, সেম টাইপের রেজাল্ট, একটু ডিফারেন্ট ওয়েতে। ওই জন্য কখনো কখনো রিমান ইন্টিগ্রেশনকে শর্টে বলা হয় আর ইন্টিগ্রাল বা রিমান ডারবাক্স ইন্টিগ্রাল। রিমান ইন্টিগ্রালকে কখনো কখনো বলা হয় রিমান ডারবাক্স ইন্টিগ্রাল, কারণ দুজন দুই দিক থেকে অ্যাপ্রোচ করলেও ওদের আউটপুটটা, যে ভ্যালুটা পেয়েছে, যে রেজাল্টটা পেয়েছে, ওটা মোটামুটি সেম টাইপের রেজাল্ট। রিমানও যা কাজ করেছে একটা অ্যাঙ্গেল থেকে, ডারবাক্স আর একটা অ্যাঙ্গেল থেকে কাজ করেছে, দুজন দুটো অ্যাঙ্গেল থেকে কাজ করে ওরা একটা পার্টিকুলার আউটপুটে এসে পৌঁছেছে। ওই জন্য ওই ইন্টিগ্রাল গুলোকে বলা হয় রিমান ডারবাক্স ইন্টিগ্রাল বা শর্টে রিমান ইন্টিগ্রাল বা আর ইন্টিগ্রাল বা আর ইন্টিগ্রেশন। এবার কি স্যার আপনি তাহলে বলতে চাইছেন রিমান ইন্টিগ্রালে নিউটনিয়ান ইন্টিগ্রালের কিছু পোরশন লিমিটেশনস, কিছু ড্রব্যাকস
রিমান ইন্টিগ্রালে এসে নিউটনিয়ান ইন্টিগ্রালের কিছু ড্রব্যাকস রিমান ইন্টিগ্রালে রিমুভ করা গেল। কিন্তু রিমান বলছে, রিমানে একটা প্রথম সব থেকে ব্লান্ডার কাজ করেছে, রিমান ইন্টিগ্রেশন শুধুমাত্র বাউন্ডেড ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এন্ড ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালের উপরে অ্যাপ্লিকেবল। বাউন্ডেড ফাংশন এন্ড ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালের উপরে অ্যাপ্লিকেবল। তাহলে একটা লিমিটেশন ওখানেও তৈরি হয়ে গেল। কি বললাম? এর মানে এরকম প্রচুর ফাংশন আছে যেগুলো নিউটনিয়ান ইন্টিগ্রেবল নয়, কিন্তু রিমান ইন্টিগ্রেবল। নিউটন যে প্রবলেমগুলো সলভ করতে পারেনি, মানে আমার এই ফর্মুলার হেল্প নিয়ে নিউটন যে প্রবলেমগুলো সলভ করতে পারেনি, তার ফর্মুলাতে তার মেজর পোর্শন রিমান ডারবাস মিলে সলভ করে দিয়েছে, কিন্তু সব নয়। যেমন দুটো কথা বলাই আছে, দেখবি আমি একটু পরে লেখাবো। রিমান ইন্টিগ্রালের সবসময় ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভালে কাজ করতে হবে, ক্লোজ ইন্টারভাল এবি, এখানে কাজ করতে হবে। যে ফাংশন নিয়ে কাজ করা হচ্ছে সেই ফাংশনটা কিন্তু অলওয়েজ বাউন্ডেড ফাংশন হবে। প্রবলেম আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে রিমান তাহলে কি কি ড্রব্যাকস? প্রথম কথা হলো 1 নম্বর ক্লোজ ইন্টারভাল এবি তে কাজ করতে বলছে। 2 নম্বর হলো একটা বাউন্ডেড ফাংশন। 3 নম্বর আমি আবার বলছি ওয়ান সাইডেড মানে থিওরেম যখন আমাদের মোটামুটি রিমান শেষ করতে গিয়ে অনেকগুলো ক্লাস লাগে। যখন অফলাইন আমি ক্লাস নিয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস, প্রায় 10 থেকে 12টা অফলাইনে ক্লাস লাগে পুরো রিমানটাকে ভালো করে গুছিয়ে শেষ করতে। 10 ইয়ার্স থেকে শুরু করে থিওরেম যা যা এক্সামে আসার মতো সব শেষ করতে মোটামুটি সাবজেক্টটাকে খুব ভালো করে শেখাতে গেলে অফলাইনে 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস যখন আমি নিয়েছি তখন 10 থেকে 12টা ক্লাস লাগে। আর অফলাইনে বা রেকর্ডিং বা অনলাইন ভিডিওতে তাহলে বুঝে নেই সেটা কতক্ষণ লাগতে পারে। তো সেখানে আমরা যখন থিওরেম গুলো করতাম না, বেশ বড় বড় থিওরেম ছিল। রিমানের পরের দিকে দেখবি বেশ বড় বড় থিওরেমস আসবে, যে থিওরেমস গুলো ম্যাক্সিমাম জায়গায় ওয়ান সাইডেড। মানে ওয়ান সাইডেড মানে কি, যে থিওরেমটা স্টেটমেন্টটা একটা পার্টিকুলার আউটপুট দিল, কিন্তু ওই আউটপুটের থেকে ব্যাক করতে পারছি না, মানে ইফ অন লিভ নয়। রিমান পার্টিকুলার কোনো দিশা দেখাতে পারেনি, দিশা দেখাতে পারলো না। কি দিশা দেখাতে পারলো না? যে ওয়ান সাইডেড যেগুলো থিওরেম গুলো, তা ব্যাক করার জন্য, ইফ অন লিভ করার জন্য কোন অপশন কি আছে বা কোন ক্রাইটেরিয়া, সেই দিশাগুলো কিন্তু দেখবি রিমান ইন্টিগ্রালের যখন থিওরেমস করাবো সেখানে দেওয়া নেই। ম্যাক্সিমাম জায়গায় তোরা দেখবি সেই জায়গাগুলোতে মানে কনভার্স ইজ নট ট্রু, তার সাপোর্টিং এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে? তারপরে এর যে ড্রব্যাকস, আচ্ছা এটা করাতে গিয়ে দেখবি আমার আর ইন্টিগ্রাল করাতে গিয়ে দেখবি পার্টিশনের একটা কনসেপ্ট লাগবে। কেন পার্টিশন তো আমরা বই থেকে, মাপার বই থেকে হোক বা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে যখন আমরা পড়বো, আবার পার্টিশন কাকে বলে ডিফাইন করে দেব। রিমান আমি প্রথমে তোদের বলবো পার্টিশনটা কেন প্রয়োজন হলো। রিমানের কনসেপ্টে আমি তোদেরকে বলবো পার্টিশনটা কেন প্রয়োজন হলো, এটা 1 নম্বর। আর একটা জিনিস বলবো, পার্টিশনের পরে রিফাইনমেন্ট বলে একটা ওয়ার্ড পাবি। রিফাইনমেন্ট জিনিসটা কি? আচ্ছা তোরা এমনি নর্মাল কনসেপ্ট থেকে বললে রিফাইনমেন্ট মানে কি? রিফাইন মানে কি? পরিশোধিত করা, রিফাইন করা, আরো বেটার কিছু পাবা, আরো ভালো কিছু পাবা। তো পার্টিশন নিয়ে যা আমরা রেজাল্ট পাচ্ছিলাম সেটাকে আরো রিফাইন করব, আরো পরিশোধিত করব, আরো সেটাকে শুদ্ধ করব, আরো সেটাকে বেটার করব, আরো ভালো জিনিসটাকে নিয়ে আসবো, সেটা আমরা করব ইন রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট একটা পার্টিশন। স্যার পার্টিশন কি, রিফাইনমেন্ট কি, ডেফিনেশন পরে আসে, জিনিসটাকে প্রয়োজনটা আগে বোঝ। পার্টিশন প্রয়োজনটা কি, রিফাইনমেন্ট জিনিসটা কি। ওকে, এরপরে ধর আমি এই যে ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যালে কাজ করতে বলা হয়েছে, ধর একটা ইন্টিগ্রেশন কখনো কখনো চলে আসবে, দেখবি তোদের ধর ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx বা মাইনাস ইনফিনিটি টু bfx dx বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আনবাউন্ডেড ইন্টারভ্যাল বা ফাংশনটা আনবাউন্ডেড। ফাংশনটা যদি বাউন্ডেড না হয় বা ইন্টারভ্যালটা যদি বাউন্ডেড না হয়, এখানে যে ড্রব্যাকস গুলো, সেই ড্রব্যাকস গুলো কিন্তু এখানে সলভ করতে পারবো না। যেটা আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলে একটা চ্যাপ্টার আছে, রিমানের চ্যাপ্টার শেষ করার সঙ্গে সঙ্গে বা রিমানের কয়েকটা ক্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে আমি ইমপ্রপার ইন্টিগ্রাল বলে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, মোস্ট প্রবলি ইউনিট 2 তে আছে, এই কোর কোর্স 8 এর, সেখানে ঢুকে যেতে পারবো। সেখানে আমি ঢুকি, দেখবো যে লোয়ার লিমিট আপার লিমিটের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি প্লাস বা মাইনাস ইনফিনিটি হয়, এই 3টে টাইপের ইন্টিগ্রাল বললাম, আনবাউন্ডেড ইন্টিগ্রাল, আর ফাংশনটা আনবাউন্ডেড।
রিমানের দুটো ইম্পর্টেন্ট ড্রব্যাকের মধ্যে প্রথমটা হলো যে ইন্টারভ্যালে রিমান কাজ করেছে সেটা হলো ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যালে কাজ করেছে। যে ফাংশন গুলো নিয়ে কাজ করেছে সেগুলো সব বাউন্ডেড ফাংশন। যদি ফাংশনটা আনবাউন্ডেড হয় রিমান হাত তুলে দেবে, আমি পারবো না। যদি ইন্টারভ্যালটা এরকম হয়ে যায় রিমান হাত তুলে দেবে, তার থিওরিতে সেটা নেই। ইমপ্রপার ইন্টিগ্রাল পড়তে গিয়ে আমরা এইগুলো কিছু পোর্শন সলভ করতে পারবো, কিন্তু মোটামুটি দেখা যায় সেই ইমপ্রপারটাই রিমানেরই মতো, মানে ইমপ্রপারটাকে প্রথমে প্রপারে কনভার্ট করতে হয়, ইমপ্রপার ইন্টিগ্রাল গুলোকে প্রপার ইন্টিগ্রালে কনভার্ট করতে হয়, করে আবার সেই রিমানের কনসেপ্টে ঘুরে ফিরে আসি আমরা। তো বেশ কিছু ড্রব্যাক থাকলো। রিমানে অনেক কাজ করেছে, রিমান ডারবাক্স মিলে প্রচুর ইন্টিগ্রালের কাজ করেছে, প্রচুর থিওরেম দিয়েছে। ইভেন আমরা তোদের বলছি, মনে করে দেখ তোরা লগের প্রচুর ফর্মুলা করেছিলিস, লগ অফ এম এন ইকুয়াল টু লগ এম বাই লগ এন, লগ এম প্লাস লগ এন, লগ অফ এম বাই এন ইকুয়াল টু লগ এম মাইনাস, লগের প্রায় 10-15টা ফর্মুলা তোরা করেছিস। রিমান এর কনসেপ্ট থেকে প্রতিটা ফর্মুলার আমরা প্রুভ করতে করবো একদম রিমানের লাস্ট চ্যাপ্টারে ওটা রয়েছে। ইভেন দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয়, ধর এফ ইন্টিগ্রেবল জে ইন্টিগ্রেবল, এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখ লিখেছি ইন্টিগ্রেবল মিন্স হোয়াট, ইন্টিগ্রেবল মিন্স হোয়াট। আজকের জায়গায় দাঁড়িয়ে আমি রিমান শুরু করছি, কয়েকটা ক্লাস পরে একটু লেবেক বলে একটা ওয়ার্ড পাবি, এইচ এল লেবেক। লেবেকও ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ইন 1902 সালে, মানে বুঝতে পারছি এগুলো মডার্ন ম্যাথমেটিক্স, খুব বেশি দিন হয়েছে ইনভেন্ট হয়েছে তাও কিন্তু না, খুবই মডার্ন ম্যাথমেটিক্স। 1902 সালে মেজার থিওরি বলে একটা থিওরি তৈরি করে, খুব ইন্টারেস্টিং, যেটা মেইনলি তোদের বিএসসি সিলেবাসে নেই। লেবেকের ওল্ড সিলেবাসে শুধু স্টেটমেন্ট ছিল, আমি তোদের সিবিসিএস সিলেবাসে দেখছিল স্টেটমেন্টটাও তুলে দিয়েছে। এখানে লেবেক ইন্টিগ্রাল বলে একটা ইন্টিগ্রাল পাবো, সেখানটায় লেবেকের আন্ডারে লেবেক একটা থিওরি দেয়, খুব ফ্যান্টাস্টিক থিওরি, খুবই সুন্দর থিওরি, খুব মানে কি বলে হাই লেভেল থিওরি। যে থিওরিতে দেখা যায় ম্যাক্সিমাম ড্রব্যাকস অফ রিমান ইন্টিগ্রাল বা রিমান ডারবাক্স ইন্টিগ্রাল বা ইমপ্রপার ইন্টিগ্রাল লেবেকের আন্ডারে এসে সলভ হয়ে যায়। আমি বলবো না যে 100% সলভ হয়েছে, কিন্তু আমরা যে সমস্ত ফাংশনস নিয়ে ডিল করি, আমরা যে সমস্ত ফাংশনের আন্ডারে কাজ করি, তার ম্যাক্সিমামটাই লেবেক ইন্টিগ্রালে গিয়ে কিন্তু সলভ হয়ে যায়। কি বললাম জিনিসটা বোঝা গেল? লেবেক থিওরি, লেবেক ইন্টিগ্রালটা আমাদের মেইনলি এমএসসি তে পড়তে হবে, তোরা এমএসসি তে গিয়ে পড়বি। তো যখন বলবো একটা ফাংশন ইন্টিগ্রেবল মিন্স হোয়াট, একটা মানে এখন আমি যেটুকু ডিসকাস করলাম, একটা ফাংশন ইন্টিগ্রেবল মানে তিনটে টাইপের ইন্টিগ্রেবল হয়, একটা নিউটনিয়ান ইন্টিগ্রেবল, একটা রিমান ইন্টিগ্রেবল বা রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল, আর একটা লেবেক ইন্টিগ্রেবল। ঠিক আছে? ফলে যদি কখনো কোয়েশ্চেন করা হয় যে check whether the function is integrable or not, check whether the function is integrable or not, কোয়েশ্চেনটা ভুল কোয়েশ্চেন কিনা বল, কোয়েশ্চেনটা ভুল কোয়েশ্চেন কিনা বল। কারণ এরকম প্রচুর ফাংশন আছে, মানে কোন টাইপের ইন্টিগ্রেবল তা মানে বলতে এসেছে, নিউটনিয়ান ইন্টিগ্রেবল নিয়ে কমেন্ট করতে বলেছে, না রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল দ্যাট ইজ রিমান ইন্টিগ্রেবল নিয়ে কমেন্ট করতে বলেছে, না লেবেক ইন্টিগ্রেবল কিনা সেটা নিয়ে কমেন্ট করতে বলেছে। কারণ প্রচুর ফাংশন তোরা পাবি যেগুলো রিমান ইন্টিগ্রেবল বাট নট লেবেক ইন্টিগ্রেবল, প্রচুর ফাংশন তোরা পাবি রিমান ইন্টিগ্রেবল বাট নট নিউটনিয়ান ইন্টিগ্রেবল, প্রচুর ফাংশন তোরা পাবি যেগুলো লেবেক ইন্টিগ্রেবল বাট নট নিউটনিয়ান ইন্টিগ্রেবল বাট নট রিমান ইন্টিগ্রেবল। ফলে এই টাইপের কোয়েশ্চেন যখন বলবে না যে চেক whether the given function বলে একটা ফাংশন দিয়ে দিল ইজ ইন্টিগ্রেবল অর নট, কোয়েশ্চেনটা কিন্তু ডাউট। এই কারণ ডাউট, কোন ইন্টিগ্রেবল স্যার? নিউটনিয়ান ইন্টিগ্রেবল কেন সেটা বলতে চাইছেন, নাকি স্যার আপনি রিমান ইন্টিগ্রেবল দ্যাট ইজ রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল কিনা সেটা বলতে চাইছেন, না লেবেক ইন্টিগ্রেবল কিনা সেটা বলতে চাইছেন? পরিষ্কার করে তো কোয়েশ্চেনটা বলতে হবে, তারপরে আমি সেইভাবে অ্যাপ্রোচ করবো। যদি রিমান ইন্টিগ্রেবল কিনা বলে তাহলে আমি রিমানের কনসেপ্টে ঢুকবো, যদি লেবেক ইন্টিগ্রেবল কিনা সেটা চেক করতে বলে তাহলে আমি লেবেকের কনসেপ্টে ঢুকবো, যদি আমার নিউটনিয়ান ইন্টিগ্রেবল কিনা বলে তাহলে আমি নিউটনিয়ান ইন্টিগ্রেবলের কনসেপ্টে ঢুকবো। কি তাই তো? প্রচুর ফাংশন আছে যেটা রিমান ইন্টিগ্রেবল বাট নট নিউটনিয়ান ইন্টিগ্রেবল, প্রচুর ফাংশন তোরা পাবি যেগুলো লেবেক ইন্টিগ্রেবল বাট নট রিমান ইন্টিগ্রেবল বাট নট নিউটনিয়ান ইন্টিগ্রেবল। হ্যাঁ, এবার ধরো তুমি শুধু রিমানের চ্যাপ্টারটাই পড়ছো, রিমানের চ্যাপ্টারটার মধ্যেই তুই রয়েছিস,
তুই যখন রিমান চ্যাপ্টারের মধ্যে রয়েছিস তখন রিমান ইন্টিগ্রেবল মানেই শুধু ইন্টিগ্রেবল বলতে পারবো, দ্যাট ইজ রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল মানে আমি শুধু ইন্টিগ্রেবল তখন বলতে পারবো। কি বললাম, জিনিসটা ক্লিয়ার? তো এই হলো আমার ওভারঅল একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন তোদের মেজার থিওরি যেটা আছে, কিছুটা পোর্শন মেজার থিওরি মানে লেন্থ মেজার করার উপর ডিপেন্ড করে, দেখি প্রচুর থিওরি ম্যাথমেটিশিয়ান লেবেক দিয়েছে, যার আমি সিলেবাসে থাক বা না থাক ওল্ড সিলেবাসে ছিল। পরের দিকে তোরা যখন রিমানের কনসেপ্ট দিয়ে থিওরেম গুলো করবি না, মোটামুটি বেশ কিছু থিওরেম আছে, লেন্দি ক্যালকুলেশন হয়, ইজি একটা বাঁধা গত রয়েছে, একটা মানে একটা ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে রিমানের থিওরেম গুলো করতে পারবি, কিন্তু দেখবি 1 পেজ 1.5 পেজ ধরে ধরে তো লিখেই যেতে হচ্ছে। লেবেক এসে এমন একটা থিওরি দিল, এমন একটা হাই লেভেলের স্টেটমেন্ট দিল, যে স্টেটমেন্টটা পুরো মেজার থিওরির উপরে বেস করে যে স্টেটমেন্টটার হেল্প নিলে ওই 1 পেজ 1.5 পেজের থিওরেম গুলো 2 লাইন 3 লাইন 4 লাইনে দেখবি সঙ্গে সঙ্গে প্রুফ হয়ে যাবে। আমি তোদের ইন্টারেস্টের জন্য লেবেকের স্টেটমেন্টটা বলে আমি কয়েকটা জায়গায় একটু বলে দেবো। মানে যদি সিলেবাসে লেবেকটা আমি দেখলাম, সিবিসিএস সিলেবাসে খুঁজে পেলাম না, ওল্ড সিলেবাসে লেবেকের স্টেটমেন্টটা ছিল, তো লেবেকের স্টেটমেন্টটা আমি বলবো। তোরা সাবজেক্টটা শেখার জন্য, সাবজেক্টটা আরো বেশি ইন্টারেস্ট দেওয়ার জন্য, রিমান দিয়ে প্রচুর ইন্টারেস্ট পাবি, ওটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য লেবেকের স্টেটমেন্টটা বলা পারে। কারণ মেজর থিওরি কিছুটা পোর্শন তোদের সিলেবাসে রয়েছে, ওইটুকু দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। লেবেকের স্টেটমেন্টটার হেল্প নেওয়ার পরে বেশ কিছু প্রবলেমস আমি মানে রিমানের থিওরেম দিয়ে যেগুলো বড় বড় ক্যালকুলেশন হবে, দেখবি 2 লাইন 3 লাইন 4 লাইন দেখবি সলভ করে দেওয়া যাবে। জিনিসটা তখন দেখ ভাব, তোকে করতে হবে কিন্তু এক্সামে রিমানের কনসেপ্ট দিয়ে, লেবেক দিয়ে কিন্তু কমেন্ট করা যাবে না। আর লেবেক দিয়ে তুই ম্যাক্সিমাম এমসিকিউ গুলো কমেন্ট করতে পারিস, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তবে পুরো জিনিসটাকে শর্টে বলে দিচ্ছি। যে প্রথম আমরা ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম, ডিফারেন্সিয়েশনের ট্যানজেন্ট তারা খুব ইন্টার রিলেটেড ছিল, ইন্টার কানেক্টেড ছিল। ডিফারেন্সিয়েশনের ইনভার্সটাই মানে অ্যান্টি ডেরিভেটিভ যেটা, সেটাই হলো আমার ইন্টিগ্রেশন। তো সেই কনসেপ্টটা মেথড অফ ইনভার্স ট্যানজেন্টে ইন 1660 স্যার আইজ্যাক নিউটন প্রথম ওটা ইনভেন্ট করে। তার সঙ্গে প্যারালালি কসিও কাজ করে। কখনো কখনো ওই ইন্টিগ্রালকে আমরা কসি ইন্টিগ্রাল বা নিউটোনিয়ান ইন্টিগ্রালই বলি, তবে নিউটোনিয়ান ইন্টিগ্রালটাই বেশি পপুলার, কসির ইন্টিগ্রালটা অত পপুলার নয়। ঠিক প্যারালালি গটফ্রেড লিবনিজ 1680 সালে মেথড অফ ফাইন্ডিং ট্যানজেন্ট লাইনস এটা ডিসকভার করে। সেটা ওই এরিয়া বার করার একটা কনসেপ্ট। দেখা যায় এই দুজন মোটামুটি সেম কাজই করে, এ জানতো না ও কাজ করেছে আগে থেকে। এবার এদের এই নিউটোনিয়ান ইন্টিগ্রালে বেশ কিছু ড্রব্যাকস আছে, যে ড্রব্যাকস গুলো 3টে ড্রব্যাক, যেটা আমি বললাম যে আমাদের বলা আছে, এই হলো নিউটনের ইন্টিগ্রালের ফর্মুলা। আমি ফর্মুলাটা একটু বলবো, কারণ এটা বললে তোরা বেশি ইন্টারেস্ট পাবি। পার্টিশন কেন রিমান আনলো, কেন পার্টিশনটাকে আরো রিফাইন করে নিল বেটার রেজাল্ট পাওয়ার জন্য, এটা না বললে ওটা তোরা ঠিক ধরতে তোদের সমস্যা হবে। তো এখানটা কিন্তু ইকুয়াল স্পেসিং নেওয়া হয়েছিল, মানে ক্লোজ ইন্টারভাল এবিকে ইকুয়াল ডিস্টেন্সে ব্রেক করেছে। আর এটা করার সময় শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের উপরে কাজ করেছে নিউটন, স্যার আইজ্যাক নিউটন। আর ইন্টারভালটা ক্লোজড এন্ড বাউন্ড ইন্টারভাল কিন্তু নিউটোনিয়ান ইন্টিগ্রালও ছিল, আবার রিমান ইন্টিগ্রালও কিন্তু ছিল। কিন্তু লেবেক ইন্টিগ্রালে এসে ক্লোজ বাউন্ডেড কেন সবার জন্য, লেবেক রিমান ইন্টিগ্রাল, ইম্প্রপার ইন্টিগ্রাল, ম্যাক্সিমাম ফাংশন লেবেক সলভ করে দিয়েছে তার থিওরিতে, ওই হাই লেভেলের থিওরিতে। তারপরে রিমান যে কাজটা করলো, মানে ধর তোর নিউটনের প্রায় 200 বছর পরে যে কনসেপ্টটা, একটা নতুন কনসেপ্ট, নতুন ওয়েতে ইন্টিগ্রেশনের কনসেপ্ট যেটা রিমান দিল, সমসাময়িক প্রায় 20-21 বছর পরে ডারবাক্স নতুন ভাবে সে আরেকটা, মানে এটা হচ্ছিল জার্মান ম্যাথমেটিশিয়ান, ডারবাক্স হলো ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, লেবেগো ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। দেখা যায় যে ডারবাক্স যে থিওরিটা দিল তার আউটপুট আর রিমানের আউটপুট দুজন দুই দিক থেকে ভেবে একই আউটপুটে এসে যায়। ওই জন্য এই ইন্টিগ্রাল গুলোকে দেখবি
অনেক সময় বলা হয় রিমান ডারবাক্স ইন্টিগ্রাল, দুজন মিলে থিওরিটা অনেক বেশি ডেভেলপ করেছে। কিন্তু রিমান ডারবাক্স ইন্টিগ্রাল বা রিমান ইন্টিগ্রালের বেশ কিছু ড্রব্যাকস ছিল। মেজর তিনখানা ড্রব্যাক এখানে বললাম। ওয়ান সাইডেড থিওরেম গুলো ম্যাক্সিমামই এমন কোন দিশা দিতে পারেনি যাতে কনভার্স কিভাবে ট্রু করে দেওয়া যায়। ফাংশন গুলো বাউন্ডেড ফাংশন হতে হবে আর ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালে কাজ করতে হবে। নিউটনিয়ান ইন্টিগ্রালের ফাংশন আর রিমান ইন্টিগ্রালের ফাংশন দুটোই কিন্তু ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালের জন্য। মানে যদি এরকম হয়ে যায়, ইমপ্রপার হয়ে যায়, তাহলে কিন্তু আর সলভ করতে পারবে না। তো ইমপ্রপারের কনসেপ্ট একটা আছে, যে কনসেপ্টটা মোটামুটি কিছুটা ক্যালকুলেশন করার পরে রিমান ইন্টিগ্রালে কনভার্ট করে করানো হয়। এই সমস্ত ড্রব্যাকস গুলো 1902 সালে, মানে বুঝতে পারছিস খুব বেশি পুরনো নয়, কিন্তু লেবেক ইন্টিগ্রাল, রিমান ইন্টিগ্রাল গুলো, সেখানে লেবেক তার মেজর থিওরিতে পুরো জিনিসটাকে সুন্দর করে আরো ওয়াইডলি ডিসকাস করে নেয়। যা যা ড্রব্যাকস আগের গুলো ছিল, সেই ড্রব্যাকস এর মেজর পোর্শন ড্রব্যাকস, মানে ম্যাক্সিমাম ফাংশন, যে ফাংশন গুলো রিমান ইন্টিগ্রেবল নাও হতে পারে, যে ফাংশন গুলো আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল কিন্তু সব এখানে সলভ নাও করা যেতে পারে, সেখানে কিছু কনক্লুশন ড্র করতে পারেনি। মেজর ফাংশন লেবেক এসে তাদের সম্বন্ধে পার্টিকুলার স্টেটমেন্ট দিতে সক্ষম হয়েছে। দ্যাট ইজ ওয়াই আজকের দিনে দাঁড়িয়ে যারা এমএসসি পড়ছে বা তোরা যখন এমএসসি করবি দেখবি লেবেকটা কতটা পপুলার, লেবেক ইন্টিগ্রালটা কতটা পপুলার। ওকে, তো ঠিক আছে, আমি তোদের আরেকটা কোয়েশ্চেন যেমন করলাম যে ইন্টিগ্রেবল কথাটার মানেটা কি স্যার। যদি মানে আমি কিন্তু এখন যতটুকু বললাম তিনটে টাইপের ইন্টিগ্রেবল হলো, তাহলে নিউটনিয়ান ইন্টিগ্রেবল কিনা চেক করতে পারি, আমরা চেক করতে পারি রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল কিনা, দ্যাট ইজ রিমান ইন্টিগ্রেবল কিনা, আমরা চেক করতে পারি লেবেক ইন্টিগ্রেবল কিনা। তাহলে একটা ফাংশন যদি চেক করতে দেয় যে চেক whether the given function is integrable or not, আনসার কি দেব, কোন পার্টিকুলার প্রসেসে অ্যাপ্রোচ করব সেটা কিন্তু বলা শক্ত। হ্যাঁ, এবার হয়তো আমি রিমানের আন্ডারে কাজ করছি, ইউনিভার্সিটি তোর এটা ইউনিট 1 এ রয়েছে, কোর কোর্স 8 এর ইউনিট 1 এ আছে আমার রিমান ইন্টিগ্রাল। তো ইউনিট 1 এর আন্ডারে কোর কোর্স 8 এ সিইউ এর কোয়েশ্চেন বা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি হোক না কেন, তাদের যে সিস্টেমে থাকবে সেখানে ইন্টিগ্রেবল মানে বুঝে নিবি রিমানের আন্ডারে পড়লে রিমান ইন্টিগ্রেবল কে মিন করতে চেয়েছে। ওকে, তো এবার আমি ওভারঅল মোটামুটি যা ডেসক্রিপশন দিলাম, শুধু এই যে কনসেপ্টটা কিভাবে আসলো এটা বলার পরে, এই নিউটনিয়ান ইন্টিগ্রালের কনসেপ্টটাকে বলার পরে কেন প্রয়োজন হলো পার্টিশনের অ্যাপ্রক্সিমেশন কনসেপ্টটা কি, এটা রিমান ইউজ করেছে, এরপরে আমি সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, লিমিটেশনস গুলো আমি এখানে খুব ছোট্ট করে তোদের আমি লিখে দিলাম। নিউটনিয়ান ইন্টিগ্রালের লিমিটেশনস কি, রিমান ইন্টিগ্রালের লিমিটেশন গুলো কি। নিউটনিয়ান ইন্টিগ্রালের জন্য কোন একটা ফাংশনকে অলওয়েজ কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস অন ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভাল। নিউটনিয়ান ইন্টিগ্রাল সবসময় অ্যাপ্লিকেবল ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভালের জন্য। যদি আমাদের আনবাউন্ডেড ইন্টারভাল হয় বা ওপেন ইন্টারভাল হয় তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এটা সেম ড্রব্যাকটা কিন্তু আমার রিমানেও রয়েছে। এখানে কন্টিনিউয়াস ফাংশনের জায়গায় কিছু পোর্শন ডিসকন্টিনিউয়াস ফাংশনটা এখানটায় সলভ হলেও সব হয়নি, কিন্তু এখানে ফাংশনটাকে বাউন্ডেড হতেই হবে। আর এখানে ইকুয়াল স্পেসিং, এই যে আমি ফিগারটা নিয়ে এবার ডিসকাস করব, ফর্মুলাটা কিভাবে আসে। এখানে ওয়ান সাইডেড থিওরেম ম্যাক্সিমাম জায়গায় দেখবি, ম্যাক্সিমাম জায়গা, সব জায়গায় বলবো না, মানে কিভাবে ইফ অনলি হবে, যেটা লেবেক দিশাটা দিয়েছে রিমান দিশাটা দিতে পারেনি। তো কি করলাম, ধর আমার ইন্টিগ্রেশন a to b fx dx, এটার মিনিংটা আমার জানা আছে। ইন্টিগ্রেশন a to b fx dx হলো এরিয়া অফ area under the curve y equal to fx bounded by x equal to a line, x equal to b line and x axis, এইগুলো দিয়ে বাউন্ডেড। তো ঠিক করছে নিউটনিয়ান অ্যাপ্রোচটা যেটা ছিল, আমি শর্টে বলে দিচ্ছি যে ইন্টারভাল ab কে ইকুয়াল স্পেসিং এর, মানে h করে গ্যাপিং করে সাব ইন্টারভালে ক্লোজড ইন্টারভাল ab কে ব্রেক করা হলো, মানে a plus h, a plus 2h, ... a plus nh। এখানে
এইভাবে পুরো ক্লোজ ইন্টারভাল এবি কে ব্রেক করে নেবো, হলো দেখ গ্যাপিংটা স্পেসিংটা দেখ ইকুয়াল স্পেসিং কিন্তু। ওকে, তো একটা জিনিস দেখ, আমি ধর এখানে আপার রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, এই আপার রেক্ট্যাঙ্গেলটা যদি নিয়ে নি তাহলে এই যে এরিয়া, এই এরিয়াটা কি, এই আপার এই হাইটটা আমি আমার সুবিধার্থে ইনক্রিজিং কার্ভ নিচ্ছি, তোরা ডিক্রিজিং কার্ভ নিতে পারতিস বা জিগজ্যাগও নিতে পারতিস, বোঝানোর সুবিধার্থে আমি এই কার্ভটা নিচ্ছি। এই হাইটটা কি এফ অফ এ প্লাস এইচ, তার মানে এই যে এটার এরিয়াটা আমার কি, এই আপার রেক্ট্যাঙ্গেল বলছি এটা, আর এখান থেকে লোয়ার রেক্ট্যাঙ্গেল একটা পাওয়া যাবে। তো আমি এখন আপার রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে, লেন্থ ইনটু ব্রেডথ, আয়তক্ষেত্রের এরিয়া বার করার ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেডথ, তাই তো। তো এটা ইনটু বেস, এটা ইনটু এটা, তাহলে এইচ ইনটু এফ অফ এ প্লাস এইচ, এটা। তারপরটা কি হবে, এইচ ইনটু এটা এফ অফ এ প্লাস টু এইচ, তাহলে এইচ ইনটু এফ অফ এ প্লাস টু এইচ প্লাস ডট 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 ডট, একদম শেষে এইচ ইনটু এফ অফ এ প্লাস এন এইচ দাঁড়াবে। এটাকে সামেশন ফর্মে নিলে সামেশন এইচ থাক এফ অফ এ প্লাস আর এইচ আর ইকুয়াল টু 1 টু এন ভাগে ভাগ করেছি। এবার প্রবলেম হলো এক্সাক্ট যে এরিয়া, সেই এরিয়া থেকে এখানে কিন্তু এরিয়া অনেকটা বেশি ঢুকে গেছে, মানে পারফেক্ট এরিয়া, এক্সাক্ট এরিয়া, সেটা তো কার্ভ বরাবর এরিয়া, মানে এখান থেকে শুরু করে রেড পেন দিয়ে যে পোর্শনটা মার্ক করছি, এটা রেড পেন দিয়ে যে পোর্শনটা মার্ক করছি, এটাই হলো আমার এক্সাক্ট এরিয়া, পারফেক্ট এরিয়া। তো যদি আমি আপার রেক্ট্যাঙ্গেলটা নিই তাহলে এই পোর্শনটা এক্সট্রা হয়ে গেল, এই পোর্শনটা এক্সট্রা হয়ে গেল, আবার লোয়ার রেক্ট্যাঙ্গেলটা নিলে এইগুলো আমার বাদ চলে যেত, তাই তো। তো কি করলো তারপরে, ধর যে কোনো একটা আমি পোর্শন তুলে নিচ্ছি, তুলে নিয়ে সেটাকে জুম করছি, ধরো সাপোজ ওটাকে আমি যে কোনো একটা পোর্শনকে তুলে নিচ্ছি, নিয়ে ওটাকে ধর জুম করলাম, এটা ধরি এইচ, এটা এ প্লাস এইচ, এই এতটা পোর্শন আমার এক্সট্রা এরিয়া ঢুকে গেছে। এবার মাঝখানে আমি পয়েন্ট নিচ্ছি, মাঝখানে একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নেওয়াতে আমার কি দাঁড়াবে, এই দাঁড়ালো, এটার করসপন্ডিং এইখান থেকে শুরু করে এটার করসপন্ডিং আমার আপার রেক্ট্যাঙ্গেলটা হলো এটা, আর এখান থেকে শুরু করে এটার করসপন্ডিং আপার রেক্ট্যাঙ্গেলটা হলো আমার এটা। তাহলে এই যে পোর্শনটা যেটাকে আমি ডবল টিক দিলাম, যে এক্সট্রা এরিয়াটা ছিল দেখ ওইটুকু এরিয়া, মানে এর একটা কমলো, অনেকটা এরা হয়ে গেছিল ওখানটা, এর একটা কমলো। যে মাঝখানে আমি আরো একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে দেখ আরো এই পোর্শনটা কমবে, এখানে আরো পয়েন্ট নে, দেখ এই পোর্শনটা আরো কমবে। তার মানে কি দেখতে পাচ্ছি, তাহলে দেখ কতটা করে কমে যাচ্ছে, যেগুলো কমে যাচ্ছে সেইগুলো যদি মুছে দিই তাহলে এই জিনিসটা কিরকম দাঁড়াবে। আগে কতটা ছিল, মানে এতটা ছিল এক্সট্রা, এই পোর্শন গুলো কিন্তু আমার এরার ছিল, এরারটা কমে গেছে। তার মানে কি, তার মানে নিউটন বলতে চাইলো ওই গ্যাপিংটা, ওটা যদি টেন্ডস টু 0 করা হয়, ওই গ্যাপিংটা, এই যে গ্যাপিংটা যদি টেন্ডস টু 0 করে দেওয়া হয়, মানে ছোট ছোট আমার রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আমি অ্যাপ্রক্সিমেট করি, তার মানে কি দাঁড়াবে, তাহলে এর আগে যদি আমি একটা লিমিট h টেন্ডস টু 0 নিই, সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস rh, যদি এটা করি, h টেন্ডস টু 0 নেওয়ার জন্য আমার h টেন্ডস টু 0 নেওয়ার জন্য যেটা মানে আরো ছোট ছোট করছি, আরো ছোট ছোট করলে কি হয়ে যাবে, আমার এই যে যত এরিয়া নষ্ট হচ্ছিল দেখ এরিয়া সব বেঁচে যাবে, আরো ছোট ছোট করতে চাইছি, আরো ছোট ছোট করতে চাইছি। তাহলে যে এরিয়া গুলো আমার নষ্ট না, এক্সট্রা হয়েছিল, যদি আপার রেক্ট্যাঙ্গেল নিয়েছে বলে এক্সট্রা হয়েছে, অনেকটা এরার ঢুকে বসে আছে, এরারটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমার এই মাঝখানে যদি কোনো আমি ছোট ছোট রেক্ট্যাঙ্গেল নিলাম, তাহলে তো এরারটা পুরো থাকবেই না, মানে এই গ্যাপিং গুলো, রেক্ট্যাঙ্গেলটার বেসটার মানে খুব ছোট্ট বেস হয়, টেন্ডস টু 0 হয়, তাহলে তো আমার পুরো পারফেক্ট এরিয়া, এক্সাক্ট এরিয়া, অ্যাকচুয়াল যে এরিয়া এটা দেবে সেটা আমার চলে আসবে। তো এটাকেই তখন নাম দেওয়া হয় ইন্টিগ্রেশন a টু b fx dx। ওকে, এই কনসেপ্টটা ছিল আমার নিউটনিয়ান ইন্টিগ্রাল।
এই কনসেপ্টটা ছিল আমার নিউটনিয়ান ইন্টিগ্রাল। এবার এর যে ড্রব্যাক গুলো ছিল, ইকুয়াল স্পেসিং এর যে ড্রব্যাক, মানে তার জেনারেল হলো কোথায়, আমাকে ইকুয়াল গ্যাপে, মানে যখন প্রবলেম গুলো করতে হবে ইকুয়াল গ্যাপে আমার মানে স্ট্যান্ডার্ড গ্যাপিং গুলো নিতে হবে, ইকুয়াল স্পেসিং এ নিতে হবে। রিমান কি বলল, রিমান সেই প্রবলেমটাকে সলভ করলো। রিমান সেই প্রবলেমটাকে সলভ করলো। ও যেটা বলল একই কাজ হবে, একই আউটপুট আসবে। ওখানে আমি এবার ফিগারটা ড্র করছি, ফিগারটা দেখ। রিমান প্রথমে এ বি এটা নিল, নিয়ে প্রথমে মাঝখান থেকে ব্রেক করলো, করে এ প্লাস বি বাই 2 হবে। তারপরে ওটাকে আবার মাঝখান থেকে ব্রেক করলো, এই করে করে ছোট করতে থাকলো। ছোট করার পরে সে দেখলো, তার আগে অ্যাপ্রক্সিমেশন কনসেপ্টটা তো একটু বলে নি, যে অ্যাপ্রক্সিমেশন কনসেপ্টটা রিমান ইউজ করেছে মেনলি। ধর আমি সার্কেলটার এরিয়া বার করতে চাইছি, তো এই অ্যাপ্রক্সিমেশন কনসেপ্ট এর মধ্যে যদি আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিই, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই এরিয়াটা বার করে যদি সার্কেল এরিয়াটাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাহলে কিন্তু অনেকটা এরার থেকে গেল। তো আমি ওটা না করে সার্কেলটার ভিতরে যদি একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল নিতাম, তাহলে কিন্তু এরারটা আরো কমতো। মানে এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের এরিয়াটা আর সার্কেলের এরিয়াটাকে অ্যাপ্রক্সিমেট যদি আমি করতে চাই, তাহলে কি এরারটা কমে যাবে। যদি পেন্টাগন নিই, তাহলে দেখ এরারটা কিন্তু আরো কমলো, পেন্টাগনের এরিয়াটা পেয়ে যাবে। যদি হেক্সাগন নিই, যদি আমি হেক্সাগন নিই 1 2 3 4 5 6, আরো এরারটা কমবে। এই করে করে আমি এন পলিগন যদি নিই, এন পলিগন মানে এন টেন্ডস টু ইনফিনিটি যদি করে দিই, তাহলে দেখবি ওই এন পলিগন যেটা এন টেন্ডস টু ইনফিনিটি, তার যে এরিয়া, সেই এরিয়া দিয়ে আমরা সার্কেলটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। এই কনসেপ্টটাই মেনলি ইউজ করলো রিমান। রিমান যেটা করলো, ওই এ থেকে বি এই ইন্টারভালটাকে যাকে খুশি পোর্শনে, কিছু কিছু পোর্শনে ব্রেক করে নিল। মানে ইকুয়াল স্পেসিং যেটা নিউটনিয়ান ইন্টিগ্রালে ছিল, এখানে ইকুয়াল স্পেসিং হতে হবে এমন কোনো মানে নেই। ইকুয়াল স্পেসিং করতেই হবে এরকম কোনো মানে এখানটায় প্রয়োজন হয়নি। তার ইকুয়াল স্পেসিং করেনি যেখানে খুশি, কিন্তু প্রথম পয়েন্টের থেকে সেকেন্ড পয়েন্টের ভ্যালু বড়, প্রথমটার থেকে থার্ড, সেকেন্ডটার থেকে থার্ড আরো বড়। এইভাবে আমার বেশ কিছু জায়গায় ব্রেক করলো। এটাকে x0 নাম দিচ্ছে, এটাকে x1 নাম দিচ্ছে, এটাকে x2 নাম দিচ্ছে, ডট 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 ডট, এটাকে xn-1 নাম দিল, এটাকে xn নাম দিল। মানে আমার ক্লোজ ইন্টারভাল ab কে বেশ কিছু পয়েন্টসে ও ব্রেক করলো। a ইকুয়াল টু x0, তারপরে x1, তারপরে x2, ডট ডট ডট, তারপরে xn-1, তারপরে আমার b ইকুয়াল টু xn, such that অবশ্যই এটার থেকে এটা বড়, কোনো ইকুয়াল নেই, পারফেক্ট, মানে এটার থেকে এটা এক্স্যাক্টলি বড় হবে। ওরে আবার কি করলো, পরপর এই এখানটা এসে এখানে এসে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো। দুটো রেক্ট্যাঙ্গেল হয়, একটা আপারে রেক্ট্যাঙ্গেল হয়, একটা লোয়ারে রেক্ট্যাঙ্গেল হয়। ও আপার রেক্ট্যাঙ্গেল দিল, এই আপারে একটা রেক্ট্যাঙ্গেল নিল। আপারেও রেক্ট্যাঙ্গেল ফর্ম করা যায়, এখানে লোয়ারেও রেক্ট্যাঙ্গেল ফর্ম করা যায়। আমি দুরকম কালারের কালি দিয়ে দুটো রেক্ট্যাঙ্গেল আমি ফর্ম করে দিচ্ছি। এটা লোয়ার রেক্ট্যাঙ্গেল, এটা লোয়ার রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেল গুলোর যদি এরিয়া, আমি পুরো জিনিসটাকে গুছিয়ে লেখাবো পরের ক্লাসে, কারণ এটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি জিনিসটাকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি, আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তো বলে দিলাম।
কি কাজ হয়েছে সেটা নিয়ে মেনলি আমি এখানে ডিসকাস করবো। তাহলে মধ্যে কথা দেখ যে আপার রেক্ট্যাঙ্গেল গুলো যেগুলো, আমি তো রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া বার করতে হলে লেন্থ ইনটু ব্রেড, রিমান কি করলো, এই যে অ্যাপ্রক্সিমেশন কনসেপ্টটা করলাম, ও রেক্ট্যাঙ্গেলের এরিয়া ছোট 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 রেক্ট্যাঙ্গেলে ব্রেক করলো, মানে ও রিমান পুরো রিয়াল লাইনে কাজ করেছে, পুরো রিয়াল লাইনে ইন্টারভালটাকে যতটা খুশি ছোট 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 পার্টে ব্রেক করে নিয়ে তার করেসপন্ডিং রেক্ট্যাঙ্গেল তুলেছে, তার করেসপন্ডিং রেক্ট্যাঙ্গেল ছোট ছোট রেক্ট্যাঙ্গেল তুলেছে। রেক্ট্যাঙ্গেল গুলো তোলার পরে রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া গুলোকে সাম করেছে। এবার যদি আপার রেক্ট্যাঙ্গেল গুলো আমি নিই, তাহলে পারফেক্ট যে এরিয়া, এক্সাক্ট যে এরিয়া, মানে ইন্টিগ্রেশন a টু b fx dx, এটার যে এরিয়াটা আমরা পাওয়া উচিত, আপার রেক্ট্যাঙ্গেল গুলো নিয়ে, আপার রেক্ট্যাঙ্গেল গুলোকে নিলে কি করবে, কি দেখা যাবে যে অনেকটা এরিয়া বেশি হয়ে যাচ্ছে। যদি লোয়ার রেক্ট্যাঙ্গেল গুলো আমি নিয়ে তাদের সাম করে দিই, তাহলে দেখবো এক্সাক্ট এরিয়া, পারফেক্ট এরিয়া থেকে অনেক কম ভ্যালু পাচ্ছি। তার মানে এই যে পয়েন্টগুলো এইভাবে আমি চুজ করলাম, মাঝখানে মাঝখানে কিছু 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 পয়েন্ট নিয়ে ক্লোজ ইন্টারভাল এবি থেকে চুজ করলাম এই কন্ডিশনের আন্ডারে, সেটাকে নাম দেওয়া হয়েছে পার্টিশন। তাহলে এটা হলো পার্টিশনের প্রয়োজনীয়তা, যে রিমান কনসেপ্টটা এরকম ভাবে তৈরি করলো যে অ্যাপ্রক্সিমেশন কনসেপ্ট, যে পুরো ইন্টারভালটাকে রিয়েল লাইনে ছোট 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 সাব ইন্টারভালে ব্রেক করে প্রতিটা সাব ইন্টারভালে করেসপন্ডিং ছোট ছোট রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাইছে। সে রেক্ট্যাঙ্গেল গুলো আপার রেক্ট্যাঙ্গেল হতে পারে বা লোয়ার রেক্ট্যাঙ্গেল হতে পারে। রেড পেন দিয়ে যেটা ডট ডট দিয়েছে ওটা লোয়ার রেক্ট্যাঙ্গেল, আর নীল কালি দিয়ে যেটা লিখেছে ওটা হলো আমার ব্লু পেন, ব্লু কালি দিয়ে, ব্লু কালার দিয়ে যেটা করেছে ওটা হলো আমার আপার রেক্ট্যাঙ্গেল। এই লোয়ার রেক্ট্যাঙ্গেল আপার রেক্ট্যাঙ্গেলের এরিয়া গুলো সাম করলে দেখা যাবে যে পারফেক্ট এরিয়া যেটা, এক্সাক্ট এরিয়া যেটা, মানে যেটা কার্ভ বরাবর এরিয়া, তার থেকে আপার রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া গুলোকে সাম করলে ওইটা বেশি এক্সাক্ট এরিয়া থেকে, আর লোয়ার রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া গুলো সাম করলে ওটা কম হবে, ওটা কম হবে। তারপরে তার মানে এই ইন্টারভালটাকে ব্রেক করতে চাইলো, এই ইন্টারভালটাকে ব্রেক করার সময় যদি দুটো পয়েন্ট ইকুয়াল হয়ে যায় তাহলে কোইনসাইড করে যাবে, দুটো পয়েন্ট কোইনসাইড করলে আমি তাহলে রেক্ট্যাঙ্গেল কি করে পাবো? রেক্ট্যাঙ্গেল ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা ফ্যাক্টর নাই, কিন্তু আমার যে পয়েন্টগুলো ক্লোজ ইন্টারভাল এবি কে বেশ কিছু সাব ইন্টারভালে ব্রেক করে নিল, প্রথম পয়েন্টের থেকে যেন পরের পয়েন্ট বড় হয়, এটার থেকে এটা বড় হয়, এটার থেকে এটা বড় হয়, ডট 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 করে সেখান থেকে রেক্ট্যাঙ্গেল গুলো তুললো। দেখা যাবে তাহলে এরিয়ার সব রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়ার গুলো আমি সাম করলে সে আপার করি বা লোয়ার করি, কিন্তু এরার থেকে যাচ্ছে। এবার এই এরারটাকে টেন্ডস টু 0 করতে হবে। এরার থাকছে মানে আপার রেক্ট্যাঙ্গেল গুলো সাম গুলোকে দেখবি পরের দিকে আমরা নাম দেবো ইউপিএফ, পার্টিশন। এখানে এই পয়েন্ট গুলোর কালেকশনের সেটটাকে বলা হয় পার্টিশন। পার্টিশন হলো a ইকুয়াল টু x0, x1, x2, ডট 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 xn ইকুয়াল টু b, এটা পার্টিশন। ওকে, ফাংশনটা যদি f হয় তাহলে আপার রেক্ট্যাঙ্গেল গুলোর সামগুলোকে বলা হয় ইউপিএফ, আর লোয়ার রেক্ট্যাঙ্গেল গুলোর সামগুলোকে বলা হয় এলপিএফ। মাঝখানে পড়ে আছে এ, এরকম কিছু হচ্ছে। পারফেক্ট এরিয়া, এক্সাক্ট এরিয়া, প্রপার যে এরিয়া তার থেকে এটা বড়, তার থেকে এটা ছোট। এটা কি করে বার করে? এই যে এই আপার রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া প্লাস এই আপার রেক্ট্যাঙ্গেল এরিয়া প্লাস ডট 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 এই আপার রেক্ট্যাঙ্গেল এরিয়া, কিভাবে বার করবো না করবো এগুলো পরের লেকচারে বলছি, আমি ওভারঅল ভিউটা এই লেকচারে একটু দিন। এলপিএফ গুলো লোয়ার রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া, এই লোয়ার রেক্ট্যাঙ্গেল এরিয়া প্লাস প্লাস করতে থাকলে যেটা পাবো সেটাকে আমি এলপিএফ দিচ্ছি। পি হলো একটা পার্টিশন। তো আমার তাহলে কি এরার, এটারও এরার আছে, এটারও এরার আছে। কি করতে হবে? এরার গুলোকে পারফেক্ট এরিয়া পেতে হলে এরার গুলোকে কি করতে হবে? 0-র দিকে টেন করাতে হবে। তো এরারটাকে যে 0-র দিকে টেন করাতে হয়, তার মানে আমার আপার রেক্ট্যাঙ্গেল গুলোর যে এরিয়া মানে ইউপিএফ, মানে ইউপিএফটাকে কমাতে হবে আর এলপিএফটাকে বাড়াতে হবে। ইউপিএফ যেটা আপার সাম বলবো বা আপার ডারবাক সাম বলবো আমরা, এটাকে বলা হয় আপার সাম বা আপার ডারবাক সাম। ডারবাক্সের কনসেপ্ট বলে এটা আপার ডারবাক সাম বা আপার সাম, এটা লোয়ার সাম বা লোয়ার ডারবাক সাম। নিশ্চয়ই বুঝতে পারছি এলপিএফ মানে কোনটা, লোয়ার সাম বা লোয়ার ডারবাক সামের জন্য এল, পি হলো পার্টিশন, পি নেওয়া হয়েছে বলে, আর এফ হলো আমার ফাংশনটা।
তো পার্টিশন মানে আমি পার্টিশনের মানে ডিটেলস ডেফিনেশন পরে আসছি, শুধু মনে কর এখান থেকে শুরু করে ফাইনাইট একটা অর্ডার সেট নিচ্ছি। এই যে ফাইনাইট অর্ডার সেট, এই ফাইনাইট অর্ডার সেটটাকেই বলা হয় পার্টিশন। এই ফাইনাইট অর্ডার সেটটাকেই বলা হয় পার্টিশন, যার ফার্স্ট পয়েন্টটা থাকবে, লাস্ট পয়েন্টটা থাকবে, মাঝে যদি কিছু পয়েন্ট নাও থাকে, যেমন আমি ধরলাম ক্লোজড ইন্টারভাল 1-5 এর, ক্লোজড ইন্টারভাল 1-5 এর এটা একটা পার্টিশন বললাম। ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট থাকতে হবে 1 2 3 4 5, ইকুয়াল স্পেসিং হতেও পারে নাও হতে পারে, 1 2 3 5। কিছু পার্টিশন আমি লিখছি, দেখ 1 3 2 4 5, 1 2 3 4। ক্লোজড ইন্টারভাল 1-5 এর এটা একটা পার্টিশন, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট আছে, ভ্যালুগুলো বাড়ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, এটা একটা পার্টিশন, এটাও একটা পার্টিশন। বাট এটা পার্টিশন নয়। এটা কেন পার্টিশন নয়? 1 এর থেকে 3 বড়, 3 থেকে 2 ছোট হয়ে যাচ্ছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে। তো পার্টিশন ইজ এ ফাইনাইট অর্ডার্ড সেট। পার্টিশন হলো একটা ফাইনাইট অর্ডার্ড সেট, প্রথমের থেকে সেকেন্ডের ভ্যালু বড়, সেকেন্ডের থেকে থার্ডের ভ্যালু বড়, থার্ডের থেকে ফোর্থের ভ্যালু স্ট্রিক্টলি বড়, এক্স্যাক্টলি বড় হবে। কিন্তু এটা একটা পার্টিশন, তাহলে এটা কোনো পার্টিশন নয়। এটা কি কোনো পার্টিশন হবে? এটাও পার্টিশন নয়, কারণ ফার্স্ট পয়েন্ট আছে। ক্লোজ ইন্টারভাল 1-5 এর পার্টিশন বলতে যাচ্ছি, ফার্স্ট পয়েন্ট আছে, আমার এখানটায় লাস্ট পয়েন্ট নেই, তাহলে এটা কিন্তু পার্টিশন নয়। তাহলে এটা পার্টিশন নয়, এটা পার্টিশন নয়, বাকি তিনটে পার্টিশন, এটাকে বলা হয় ট্রিভিয়াল পার্টিশন। ট্রিভিয়াল পার্টিশন, ওকে। তো তার মানে আমাদের আপার সাম লোয়ার সাম করার পরে এখানে এরারটা রয়েছে, এখানে এরার রয়েছে। পারফেক্ট এরিয়া, এক্সাক্ট এরিয়া, প্রপার এরিয়া পেতে হলে আমায় কি করতে হবে? আমায় যেটা করতে হবে, এরারটাকে কমাতে হবে, এরারটাকে 10 to 0 করতে হবে। ওই এরারটাকে যদি আমায় 10 to 0 করতে হয়, তাহলে কি করতে হবে? আপার সামটাকে কমাতে হবে আর লোয়ার সামটাকে বাড়াতে হবে। মানে আগে যে পার্টিশন নিয়ে আমি কাজ করেছি, ওই পার্টিশনটাকে রিফাইন করতে হবে। কি বললাম, বোঝা গেল? আগে যে পার্টিশন নিয়ে আমি কাজ করেছি, সেই পার্টিশনটাকে আরো রিফাইন করতে হবে, আরো বেটার পার্টিশন, মানে এরকম পার্টিশন নিতে হবে যেটা আমার আরো বেটার রেজাল্ট আসে। রিফাইনমেন্ট ওয়ার্ডটার কি মানে? পরিশোধিত, শুদ্ধ, আরো ভালো, আরো বেটার। তাহলে আরো বেটার কিছু আমি চাই, আরো বেটার কিছু চাই মানে এরারটাকে 10 to 0 করতে হবে, এরারটাকে আমায় কমাতে হবে। তাহলে তার জন্য যেটা করতে হবে, নিশ্চয়ই আগেরটা বুঝেছি, যে মাঝখানে একটা পয়েন্ট আমি নিলাম, এখানে যদি আমি একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে তার করসপন্ডিং দেখ এই যে এরিয়াটা কমে গেল না? অনেকটা বেশি এরিয়া ছিল, সেটা কমে গেল। তাহলে মানে আপার সাম দেখবি মাঝখানে 2-4টে করে পয়েন্ট নিলে ওটাও কিন্তু পার্টিশন। আমি মাঝখানে আরেকটা পয়েন্ট নিলাম, সেটা এক্স ড্যাশ নাম দিচ্ছি। এখানে ধর আমি আরেকটা পার্টিশনের পয়েন্ট নিলাম, এটা আমি এক্স, আগেরটা বলছি এক্স ড্যাশ, এটা এক্স ডবল ড্যাশ নেওয়ার ফলে দেখ এই যে এরিয়াটা এক্সটা ছিল, এক্সেস এরিয়া, আপার সামের এক্সেস এরিয়াটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আপার সামের ক্ষেত্রে এক্সেস এরিয়া কমে যাচ্ছে। তাহলে কি ছিল? যে রেজাল্টটা আগে ছিল, আমি পার্টিশনের মধ্যে পয়েন্ট পুশ করার জন্য, পার্টিশনের মধ্যে পয়েন্ট পুশ করার পরে যেটা পাচ্ছি ওটাও একটা পার্টিশন। সেই পার্টিশনটাকে বলা হয় রিফাইনমেন্ট, বেটারমেন্ট। রিফাইনমেন্টকে কি বলতে পারিস? বেটারমেন্ট বলতে পারিস। আরো বেটার কিছু পাচ্ছি, রিফাইন করলাম পুরো জিনিসটাকে, আরো ভালো কিছু পাচ্ছি। তাহলে এখানটা যদি আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে দেখ এই যে এক্সেস এরিয়া গুলো ছিল, এক্সেস এরিয়া কিন্তু কমছে। আরো পয়েন্ট নে, আরো কমবে, আরো পয়েন্ট নে, আপার সাম আরো কমবে। আর লোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, বাড়াতে হবে তো, দেখ বাড়ছে, এই পোর্শনটা বাড়লো। লোয়ারের ক্ষেত্রে আমার বাড়লো কোনটা? এই পোর্শনটা বাড়লো, ঠিক আছে। এখানটায় এই পোর্শনটা আমার বাড়লো। মানে আমি যদি একটা পার্টিকুলার পোর্শন নিয়ে আমি এটাকে জুম করে দিই, জুম করলে কি দাঁড়াবে দেখ, এই তো এই আপার রেক্টাঙ্গেল গুলোর এতটা এরিয়া আমার এক্সট্রা হয়ে গেছিল, এখানে এতটা এরিয়া নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমার কার্ভ বরাবর এরিয়া নিতে হয়। তো আমার তো কার্ভ বরাবর এরিয়া নিতে হয়। তো কার্ভ বরাবর এরিয়া, পারফেক্ট এরিয়া, প্রপার এরিয়া অ্যালং কার্ভ, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওই কার্ভের আন্ডারে, কার্ভের নিচে
যে পোর্শনটা আছে তার এরিয়া বার করতে চাইছি। তো তার জন্য আপার সাম নিলে মানে আপার রেক্টাঙ্গেলটা কনসিডার করলে অনেকটা বেশি এরর হয়ে যাচ্ছে, এখানেও এরর হচ্ছে, মানে বেশি এরিয়া এখানটা কম এরিয়া। তার জন্য আমি কি করলাম, মাঝখানে একটা পয়েন্ট দিলাম, দিলে আমার কি দাঁড়াবে রে, এই পোর্শনটা যেটাকে আমি টিক দেওয়া আছে, এই পোর্শনটা আমার বেরিয়ে গেল, আর এখান থেকে কি হলো, এই পোর্শনটা আমার ঢুকলো, তাই তো, এই পোর্শনটা এখানটায় ঢুকলো, এই পোর্শনটা বেরিয়ে গেল। মানে রিফাইনমেন্ট নিলে কি হচ্ছে, এরিয়াটা রিফাইন হচ্ছে, বেটার কিছু হচ্ছে, আরো পরিশোধিত হচ্ছে, আরো ভালো কিছু পাচ্ছি, আরো বেটারমেন্টের দিকে আমি অ্যাপ্রোচ করতে পারছি। দ্যাট ইজ ওয়াই রিফাইনমেন্ট টার্মটা এখানে ইউজ করা হয়েছে। যদি আমি জিজ্ঞাসা করি রিফাইনমেন্ট টার্মটা কেন ইউজ করা হয়েছে, বিকজ রিফাইনমেন্ট নিলে আমরা বেটার কিছু পাচ্ছি, ফর বেটারমেন্ট অফ আওয়ার রেজাল্ট। যে এরিয়াটা আমি পাচ্ছিলাম আগের একটা পার্টিশন নিয়ে নতুন যে পার্টিশন, রিফাইনমেন্টও কিন্তু একটা পার্টিশন, ধর 1 2 3 5 এটা ক্লোজ ইন্টারভাল 1 5 এর একটা পার্টিশন, বাট এর মাঝখানে একটা পয়েন্ট ধর 4 ঢোকালাম, তাহলে এর একটা রিফাইনমেন্ট হলো এটা, 1 2 3 5 এর একটা রিফাইনমেন্ট হলো আমার এটা, ঠিক আছে। এবার আমি আরো মানে রিফাইনমেন্ট মানে কিন্তু এরকম নয় যে একটাই পয়েন্ট বুঝতে হবে, একটাই পয়েন্ট পুশ করতে হবে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট তুমি পুশ করতে পারো, একটা দুটো 100টা 500টা 5000 পয়েন্ট পুশ করতে পারো। যত বেশি পয়েন্ট পুশ করবি তত বেটার রেজাল্ট আসবে। মানে বেটার রেজাল্ট কোন সেন্সে, এরিয়াটা আস্তে 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 আমার কমতে থাকবে, মানে এরারটা কমতে থাকবে, এরিয়াটা প্রপার এরিয়ার দিকে যাবে, পারফেক্ট যে এরিয়াটা আমার আসা উচিত সেই দিকে কিন্তু আমাদের অ্যাপ্রোচ করবে। ফলে আমি যদি বলি রিফাইনমেন্ট টার্মটা এখানে, রিমেম্বার রিফাইনমেন্টও কিন্তু সেম ইন্টারভাল, সেম ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভালেরও একটা পার্টিশন, সেম ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভালের একটা পার্টিশন কিন্তু রিফাইনমেন্ট তো একটা পার্টিশন, কিন্তু আরো বেটার পার্টিশন, আরো বেটার রেজাল্ট দেবে। এরিয়াটা আপারটা কমিয়ে আনবে, লোয়ারটাকে বাড়িয়ে দেবে, এরারটাকে টেন্স টু 0 করে দেবে। ওকে, তাহলে কেন পার্টিশন প্রয়োজন হলো আমি আশা করি বোঝাতে পারলাম। কেন পার্টিশনটাকে আরো রিফাইন করার প্রয়োজন হলো সেটাও আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, তো এই ছিল। এবার এর পরের যে লেকচারে, আচ্ছা তোরা একটা কথা বলতে, ক্লোজ ইন্টারভাল 1 5 এর আমি তো একটা দুটো তিনটে পার্টিশন নিয়েছি, ক্লোজ ইন্টারভাল 1 5 এর কতগুলো পার্টিশন পাওয়া পসিবল? ক্লোজ ইন্টারভাল 1 5 এর একটু ভেবে বলতো কতগুলো পার্টিশন পাওয়া পসিবল? ভেবে বল কতগুলো পার্টিশন পাওয়া পসিবল? ক্লোজ ইন্টারভাল 1 5 এর ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন পাওয়া পসিবল। কেন স্যার? দেখ 1 5 নিয়েছি, এখানে 1 2 3 4 5 নিয়েছি, ইন্টিজারে নিতে হবে এরকম কেউ বলেনি। 1 এর এখানে 1.2 নিয়ে নে আর একটা পার্টিশন, এখানে 3.4 নিয়ে নে, 3 আর 4 এর মাঝখানে একটা পার্টিশন। কিন্তু এরকম না হয়ে যায় একটা ভ্যালু বড় তারপরে ভ্যালু ছোট না হয়ে যায়, তাহলে সেটা অল পার্টিশন। আচ্ছা কিছু নোটেশন বলছি, স্ক্রিপ্ট বি এ বি, এই নোটেশনটার কি মানে, স্ক্রিপ্ট সি এ বি বা ক্লোজ ইন্টারভাল এ বি, স্ক্রিপ্ট এটা খুব কম চলে, স্ক্রিপ্ট আর এ বি রিমান ইন্টিগ্রেবল হলে কি হয়? ওকে, স্ক্রিপ্ট পি এ বি, স্ক্রিপ্ট পি এ বি, এই যে স্ক্রিপ্ট পি এ বি, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট এটা হলো সেটাবল বাউন্ডেড ফাংশনস ওভার ক্লোজড ইন্টারভাল এ বি, সেটাবল কন্টিনিউয়াস ফাংশনস ওভার ক্লোজড ইন্টারভাল এ বি, সেটাবল ডেরিভেবল ফাংশনস ওভার ক্লোজড ইন্টারভাল এ বি, সেটাবল রিমান ইন্টিগ্রেবল ফাংশনস। স্যার রিমান ইন্টিগ্রেবল কাকে বলে সেটাই তো বললেন না, ওটা পরের লেকচারে বলবো। দাঁড়া, আজকে তো পুরো স্টার্টিং, আমি তো ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, জাস্ট আমি ঢুকবো সাবজেক্টে, এখনো পুরোপুরি আমি সাবজেক্টে ঢুকতে পারিনি, মানে জাস্ট রিফাইনমেন্টের হালকা কনসেপ্ট দিলাম, পার্টিশনের হালকা কনসেপ্ট দিলাম, আপার সাম লোয়ার সাম ডিফাইনটা পরের দিন থেকে করবো, মানে পরের দিনের লেকচারে আমি মানে দেখবি মাপা হোক বা আমি তোদের যে 2-3টে বই বলেছি, যে 2-3খানা বই তোদের কিনতে বলেছি, প্রতিটা জায়গায় দেখবি ওই পার্টিশনের ডেফিনেশন থেকে শুরু করেছে।
আমি পরের দিনে পার্টিশনের ডেফিনেশন থেকে শুরু করব। তার আগে বাউন্ডেড ফাংশন কাকে বলে ওটা তো তোরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে করেছিস। বাউন্ডেড ফাংশন, পার্টিশন, রিফাইনমেন্ট, নর্ম, এইগুলো দিয়ে পরের লেকচারে মেন সাবজেক্টে ঢুকে যাবো। সাবজেক্টে ঢুকে গেলে তো ফটাফট বইতে যাওয়া আছে, এইগুলো বলা থাকবে। তার আগে পুরো জিনিসটাকে আমি একটু সাজিয়ে নিই যে কি করতে চাচ্ছি, কেন করতে যাচ্ছি। তোরা যখন এই ভিডিওটা দেখবি, আমি বলবো চ্যানেলে ভিডিওটা আমি দিয়ে দেবো, আমি তোদের সাজেস্ট করবো দেখবি মেট্রিক স্পেসের একটা ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে, এটা তোদের 6th সেমিস্টারে। মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস। আমার টাইম ছিল না বলে ওই ভিডিওটা আমি খাতায় করেছিলাম, খাতার নোটটাকে সামনে রেখে, মুখ দেখিয়ে করাইনি, খাতা নোটে করেছিলাম। মেট্রিক স্পেসটা রিয়াল অ্যানালাইসিসের জেনারেলাইজেশন। আবার মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন হলো টোপোলজিক্যাল স্পেস, যেটা 6th সেমিস্টারে আছে ক্যালকাটা ইউনিভার্সিটি। যদি তোদের সম্ভব হয় এই মেট্রিক স্পেসের ওই ভিডিওটা 1 ঘন্টা 10-15 মিনিটের ভিডিও রয়েছে, যদি পসিবল হয়, এখন তো হাতে সময় অনেকটা বেশি, একটু দেখবি, খুব ইন্টারেস্ট লাগবে, খুব ইন্টারেস্ট। এবারে পুরো মানে ওখানে আমি এমন একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি যে পুরো রিয়াল অ্যানালাইসিসটা কিভাবে জেনারেলাইজ হচ্ছে। রিয়াল অ্যানালাইসিস আমরা স্টাডি করছি, একটা লাইনের মধ্যে আমরা বাউন্ডেড ছিলাম, ওই বাউন্ডারিটা থেকে বেরিয়ে আমরা কত বড় ডোমেনে, কত বড় এরিয়াতে কিভাবে কাজ করতে পারি, সেই যে জেনারেলাইজেশন আমি মেট্রিক স্পেসের একটা ভিডিওতে আমি দেখবি পাবলিক করে রেখেছি আমাদের চ্যানেলে, ওটা একটু যদি টাইম পাস দেখবি, ওখান থেকে আমি বলেছি। আর মেট্রিক স্পেসটাকে কিভাবে জেনারেলাইজ করা হয়, সেটা হয় ইন টোপোলজিক্যাল স্পেস, সেটাও আমি হালকা টাচ দিয়েছি, দেখবি। বলে রিয়াল অ্যানালাইসিস যেটা আমরা পড়ছি, এটাকে জেনারেলাইজ করা হবে ইন মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসটাকে জেনারেলাইজ করা হবে ইন টোপোলজিক্যাল স্পেস। মানে আমরা রিয়াল অ্যানালাইসিস যা কিছু করবো একটা লাইনের উপরে, ওই রিয়াল লাইনের উপরে কাজ করছি, আর কোথাও কাজ করতে পারছি না, ইন রিয়াল অ্যানালাইসিস। বলে যদি সময় পাস এই ভিডিওটা দেখবি, আমি ওই খাতার উপরে নোট রেখে, ডিটিপি করা নোটের উপরে হাতে লিখে লিখে ভিডিওটা বুঝিয়েছি। সময় ছিল না বলে তাড়াহুড়ো করে ভিডিওটা করতে হয়েছে, কিন্তু আমি এটুকু বলতে পারবো কনসেপ্টটা মারাত্মক ইন্টারেস্টিং কনসেপ্ট। ওটার জন্য তোর 5th সেমিস্টারে কোনো নলেজের প্রয়োজন হবে না, 4th সেমিস্টারে নলেজের প্রয়োজন হবে না। যেটুকু জানিস তোরা সেই কনসেপ্ট দিয়ে ওই ভিডিওটা তোরা দেখতে পারবি, ওই কনসেপ্ট দিয়ে ভিডিওটা দেখতে পারবি, আমার চ্যানেলেই রয়েছে। ওকে, তো পার্টিশন, কোন একটা গিভেন ইন্টারভালে আমি ইনফাইনাইট খানা পার্টিশন তৈরি করতে পারি। তো যে এই 4-5 খানা আমি এই 5 খানা আমি স্ট্যান্ডার্ড নোটেশন নিয়ে বলছি, তার মধ্যে এটা খুবই কম চলে। সেটা অল রিমান ইন্টিগ্রাল ফাংশনস ওভার ক্লোজ ইন্টারভাল এবি, সেটা অল পার্টিশনস ওভার এবি। মানে আমি এই যেগুলো এটাকে বলতে পারি বিলং করছে স্ক্রিপ্ট পি এবি। মানে আমি যদি P1, P2 বলি ক্লোজ এখানে আছে, তাহলে P1 একটা পার্টিশন ওভার ক্লোজ ইন্টারভাল এবি, P2 আর একটা পার্টিশন ওভার ক্লোজ ইন্টারভাল এবি। যে কোনো পার্টিশন, গিভেন পার্টিশন, তার মধ্যে 2-4টা করে পয়েন্ট যদি পুশ করতে থাকি, যেটা পাবো সেটাও একটা পার্টিশন, কিন্তু সেই পার্টিশনটা হলো আগের পার্টিশনের রিফাইন করা পার্টিশন, সেটাকে বলা হয় রিফাইনমেন্ট। ওকে, তো বেসিক্যালি আমি আজকে আর লেকচারটাকে লেন্দি করব না, মোটামুটি সাবজেক্টে ঢোকার মতো আমি গেটটা তৈরি করে নিয়েছি, আমি গেটওয়েটা তৈরি করে নিয়েছি, যে আইজ্যাক নিউটন থেকে শুরু করে, লিবনিজ থেকে শুরু করে, রিমান, এদিকে ডারবাক্স, এদিকে লেবেক, এই 5 জন ম্যাথমেটিশিয়ানের কসি সম্বন্ধে হালকা একটু বলেছি। এই 6 জন ম্যাথমেটিশিয়ানের ওভারঅল যে চেন, পরপর ধাপে ধাপে থিওরির রিভলিউশনটা হলো, থিওরিটা কিভাবে ডেভেলপ হলো, তার উপরে মোটামুটি আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে কেন পার্টিশন প্রয়োজন সেটা বললাম। রিফাইনমেন্ট ওয়ার্ডটার মিনিং কি দেখবি কোনো বইতে, মোটামুটি ম্যাক্সিমাম বইতে, কোনো বইতে বলা ভুল, দুটো একটা রেয়ার, দুটো একটা ভালো বইতে কেন রিফাইনমেন্ট ওয়ার্ডটা ইউজ করেছে তার লজিকটা সেখানে দেওয়া আছে, আর কোথাও দেওয়া নেই। আমরা যে সমস্ত বই পড়ি এইসব মাপাটাপাতে এগুলো দেওয়া নেই। তো রিফাইনমেন্ট কেন ইউজ করি, আর ইন্টিগ্রেবল ওয়ার্ডটার মিনিং কি। আমি একটা কোয়েশ্চেন তোদের থ্রো করে দিলাম যে চেক ওয়েদার দ্য গিভেন ফাংশন ইজ ইন্টিগ্রেবল অর নট। তোরা কোনটা করবি? নিউটনিয়ান ইন্টিগ্রেবল কিনা চেক করবি, নাকি তোরা রিমান ডারবাক্স ইন্টিগ্রেবল কিনা চেক করবি, নাকি তোরা লেবেক ইন্টিগ্রেবল কিনা চেক করবি? তাহলে 3টে অপশন কিন্তু এখানটায় বেরিয়ে গেল। হ্যাঁ, এবার আমি তো রিমান চ্যাপ্টারের আন্ডারে পড়ছি, তখন ইন্টিগ্রেবল মানে কিন্তু
রিমান চ্যাপ্টার আন্ডারে যদি আমি স্টাডি করি, তখন কিন্তু ইন্টিগ্রেবল মানে রিমান ইন্টিগ্রেবলকেই মিন করবে। আমি লেবেক যখন পড়বো, এমএসসি তে গিয়ে তোরা যখন লেবেকটা পড়বি, লেবেক চ্যাপ্টারটা যখন পড়বি, স্টাডি করবি, তখন দেখবি লেবেকের আন্ডারে কিছু পড়তে গেলে ইন্টিগ্রেবল কিনা চেক করতে হলে তোকে তো নিশ্চয় বলেছে লেবেক ইন্টিগ্রেবল কিনা চেক করো। ঠিক আছে, তো এই ম্যাথমেটিক্যাল টুল গুলো আমি মোটামুটি দুটো ম্যাথমেটিক্যাল টুল এখানে রেডি করে দিলাম। একটা পার্টিশন কাকে বলে, একটা রিফাইনমেন্ট কাকে বলে, যেটা পরের লেকচার থেকে আমি পুরো ডিটেলসে আমি এই লিখিয়ে এক্সাম পারপাসে যেরকম ভাবে করাতে হয় সেইভাবে আমি পরের লেকচারে করাবো। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের কোর্স 8 এর ইউনিট 1 এর রিমান ইন্টিগ্রেশনের প্রথম ইন্ট্রোডাক্টরি লেকচার এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।